লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম কেউ বলতে পারবা? আমরা স্যার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস নিয়ে নিয়ে পড়ছিলাম। আমরা বেসিক কিছু ম্যাগনেটিজমের কিছু টার্ম শিখেছি। তারপর আমরা আমরা একটু রিভিউ করেছি যে ডোমেন কিভাবে ফর্ম করে, তারপর প্যারাম্যাগনেট, ডায়াম্যাগনেট, ফেরোম্যাগনেট। তারপর আমরা বড় ম্যাগনেটন দিয়ে দিয়ে এবং ইলেকট্রনিক কনফিগারেশনের স্ট্রাকচারের সাথে রিলেশন সেটা নিয়ে আমরা একটু দেখেছি। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে এটাও দেখেছিলাম যে ডোমেইন স্ট্রাকচারে হয়তোবা ম্যাগনেটিক পোলারাইজেশন হয় মাইক্রোস্কোপিক লেভেলে, বাট আলটিমেটলি ম্যাক্রোস্কোপিক লেভেলে তাদের রিঅ্যারেঞ্জমেন্ট খুব র্যান্ডম হওয়াতে ক্যান্সেল আউট হয়ে যায়। এই জন্য আমরা কোনো ম্যাগনেটিক ম্যাক্রোস্কোপিক ম্যাগনেটাইজেশন দেখি না। এক্সটার্নাল ফিল্ড যখন দেই তাদের ওরিয়েন্টেশন হয়তোবা ফিল্ডের দিকে যায়, তখন আমরা নেট একটা ম্যাগনেটিক মোমেন্ট পাই, রাইট? ইয়েস স্যার। ফেরোম্যাগনেটিক ক্ষেত্রে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা একটু দেখা দরকার যে ম্যাগনেটিক ডোমেইন যে ফর্ম হচ্ছে সেটা কেন হচ্ছে, বা আমরা যদি এর ফান্ডামেন্টালস এর দিকে তাকাই, কেন ওই ম্যাগনেটিক ডোমেইনটা তৈরি হচ্ছে সেটা আমাদের একটু জানা দরকার। আচ্ছা, দেখো তুমি যদি একটু ফার্স্টের ছবিটা খেয়াল করো, এখানে একটা সিঙ্গেল ডোমেইন, মানে টোটাল আমি যতটুকু স্পেসিমেন নিয়েছি টোটালটা যদি একটা ডোমেইন হয়, তাহলে উপরে হচ্ছে নর্থ, নিচে সাপোজ সাউথ। আমরা জানি নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স গুলা বের হয়, রাইট? জি স্যার। সো এই ফ্লাক্স গুলা যত ডিস্টেন্স কভার করে বা যত দূর কাট করে তার ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জি, এমএস এনার্জি তত বেশি হয়। এখন দেখো, সব ম্যাগনেটই চায় তাদের এই ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জি বা এমএস এনার্জিটাকে মিনিমাইজ করার জন্য। ওকে, তো দেখো তুমি যদি কম্পারেটিভলি ফার্স্ট ছবিটার সাথে এই ছবিটার সাথে বিটার কম্পারিজন করো, তাহলে কি হচ্ছে? কোনটার এমএস এনার্জি কম হবে? দ্বিতীয় দ্বিতীয়টার ক্ষেত্রে, কেননা হ্যাঁ, এক এখানে ডোমেইন থেকে বেরোয় ম্যাগনেট অন্যটাতেই চলে গেছে, একটা হ্যাঁ, ফ্লাক্স দুইটা অন্যটাতেই। ডোমেইন ক্রিয়েট হওয়াতে তাদের ডিস্টেন্স কভার কম করা লাগতেছে। তো পাশের ডোমেইনেই দেখা যায় নর্থ এবং সাউথ পোলটা খুব কাছাকাছি। এখান থেকে আমি যদি এটাকে নর্থ ধরি, তাহলে এটা সাউথ। এখান থেকে তারা একটা থেকে আরেকটাতে প্লাস গুলো যেতে পারতেছে, সো তাদের ডিস্টেন্স কভার কম করা লাগতেছে। শুধু টোটাল ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জি তাদের কমে যাচ্ছে। তুমি যদি ডোমেইনের সংখ্যা আরো বাড়াতে থাকো তাহলে এটা আরো কমতে থাকবে। এখন ডোমেইনের বিভিন্ন রিঅ্যারেঞ্জমেন্ট কেন হয়? আমরা যখন দেখতেছি যে সেকেন্ড অথবা থার্ড ছবিটা, আমরা এন্টি প্যারালাল বা প্যারালাল ডোমেইন তৈরি হচ্ছে, বাট আসলে যখন ডোমেইন তৈরি হয় তখন কিন্তু র্যান্ডম ওরিয়েন্টেশনে তৈরি হয়, প্যারালাল বা এন্টি প্যারালাল পজিশনে হয় না। র্যান্ডম হওয়ার আরো কারণ হচ্ছে, যখন তুমি র্যান্ডম ওরিয়েন্টেশনে ডোমেইন গুলা তৈরি করবা, তখন এই ফ্লাক্স গুলা হয়তো বা বাইরের দিকে আসতেও হবে না। এই ফ্লাক্স হয়তো বা ইন্টারনাল তাদের পাথওয়ে তৈরি হইতে পারে। যেমন আমি যদি এখানে চিন্তা করি, এটা একটা নর্থ সাউথ, এটা সাউথ, এটা নর্থ। দেখো, তাদের একদম লাস্ট ছবিটা যদি একটু খেয়াল করো, ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু বাইরের দিকে আসেই না বা কাট করতে হয় না, তাদের ইন্টারনাল ফ্লো হওয়ার মতো একটা ওরিয়েন্টেশন তৈরি হয়ে গেছে। তো এখানে যদি একটু খেয়াল করো, এটার কিন্তু ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জি অলমোস্ট নাই বললেই চলে, রাইট? জি স্যার, বাইরে অন্তত নেই। হ্যাঁ, এখন আমরা দেখতেছি ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জি কমানোর চেষ্টা করতেছে, বাট সেক্ষেত্রে আবার কিন্তু ডোমেইন ওয়াল তৈরি হচ্ছে। তো ডোমেইন ওয়াল যখন তৈরি হবে, তাদের ডোমেইন ওয়াল এনার্জি কিন্তু বেড়ে যাবে। ডোমেইনে আমরা কি জানতাম? সাপোজ এইটুকু একটা ডোমেইন, মাঝখানে হচ্ছে একটা ওয়াল অংশ, তারপর আরেকটা ডোমেইন। আমরা যদি ওরিয়েন্টেশনের দিকে তাকাই, ধরে নাও উপরের দিকে হচ্ছে নর্থ, ওরিয়েন্টেশনটা সব এইদিকে, আর এই পাশে সব হচ্ছে সাউথ। দেখা যায় ডোমেইন ওয়ালের মধ্যে ওরিয়েন্টেশনটা যখন রোটেট হতে থাকে, আলটিমেটলি এভাবে তো রোটেশনটা হয় স্লোলি, রাইট?
জি স্যার, এটা অন প্লেনে হতে পারে, আবার প্যারালাল টু প্লেনে হতে পারে। হ্যাঁ, সো আলটিমেটলি আমরা যে এই যে রোটেশনটা বলতেছি, যখনই কোনো একটা জায়গায় রোটেশন হচ্ছে, বা আমরা যদি এই অবস্থাকে চিন্তা করি গ্রেইন ওয়ালের সাথে, গ্রেইন বাউন্ডারি ওয়ালের সাথে, তাহলে কিন্তু কিন্তু ডিসঅর্ডার স্ট্রাকচার আমরা বলতে পারি, রাইট? সো এটার জন্য কিন্তু একটা হায়ার এনার্জি স্টেট তৈরি হচ্ছে, যেটাকে আমরা ডোমেইন ওয়াল এনার্জি বলতেছি। সো ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জি তুমি যখন মিনিমাইজ করতে যাবা, তখন ডোমেইন ওয়াল এনার্জি বাড়তে থাকবে। সো একটা অপটিমাম সিচুয়েশন তৈরি হবে যখন দুইটার এনার্জি মোটামুটি একটা অপটিমাম স্টেটে আসবে। ওকে, ক্লিয়ার এটুকু? স্যার এটা তো ক্লিয়ার, কিন্তু স্যার ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জি কিভাবে স্যার ক্যালকুলেট করে? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যেমন ক্যালকুলেট করে যে 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর, ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জি কিভাবে ক্যালকুলেট করে? এটার জন্য একটা ফর্মুলা আছে, বাট আমাদের এই এর আন্ডারে না, সো আমরা ওটা নিয়ে ডিসকাস করতেছি না। তুমি এটা ফর্মুলাটা ইজিলি পেয়ে যাবা রেফারেন্স বই, অথবা যদি খেয়াল করো এটা দিয়ে দেখো, ফর্মুলা পেয়ে যাবে। আমাদের জাস্ট থিওরিটা জানা দরকার যে কিভাবে ক্যালকুলেট করা, মানে কেন ডোমেইন ওয়ালটা এগুলো করতেছে। ওটা আমাদের এই কোর্সের আন্ডারে না। ওকে, এটুকু ক্লিয়ার সবাই? ওকে স্যার। Okay. এই জিনিসটা সবাই একটু খেয়াল করছো, রাইট, আগেই? জি স্যার। বাট এখানে একটা জিনিস বোঝার আছে, মানে কার্ভটা যদি আমরা একটু কেন এরকম তৈরি হচ্ছে, বা শেপটা এমন কেন হচ্ছে, সেটা আমাদের একটু দেখা লাগবে। দেখো, তোমরা যদি ফেরোম্যাগনেটিক এর ক্ষেত্রে কার্ভটাকে ইনিশিয়ালি জিরো অবস্থা থেকে আমরা যখন ম্যাগনেটাইজেশন শুরু করি, তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবা, তখন কিন্তু দেখবা যে ইনিশিয়ালি তাদের স্লোপটা যেরকম থাকে, একটা নির্দিষ্ট পয়েন্টে স্লোপটা বেড়ে যায়, তারপর আবার আরেকটা পয়েন্টে যাওয়ার পর স্লোপটা কমা শুরু করে, রাইট? তো আমরা কার্ভটাকে কিন্তু জেনারেলি তিনটা পার্টে ভাগ করতে পারি, যদি একটু ডিপে চিন্তা করতে চাই। ইনিশিয়াল ম্যাগনেটাইজেশনের কার্ভ বলতেছি আমাদের, এটা তো হিস্টেরেসিস লুপের কার্ভ, রাইট, বাইরেরটা। জি বাট স্যার। আমরা যখন জিরো ম্যাগনেটাইজেশন থেকে শুরু হয়েছিল, তখন কিন্তু ইনিশিয়াল কার্ভটা কিন্তু এই ব্লু লাইন দ্বারা বোঝাচ্ছে। এই কার্ভটাকে তুমি বাম পাশে চিন্তা করো, যে ইনিশিয়ালি যখন ম্যাগনেটাইজেশন করতেছো, তখন ইন্টারনাল চেঞ্জ গুলা কি হচ্ছে। ওকে, তো আমরা ধরে নিলাম যে যখন তুমি কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো না এক্সটার্নাল, তখন এইচ ইকুয়াল টু যখন জিরো, তাহলে ডোমেইনের ওরিয়েন্টেশনটা এরকম আছে। ইনিশিয়ালি যে স্ট্রেট স্লোপটা দেখা যায় খুব ছোট অংশে, সেটাকে বলা হয় রিলেটিভ ইনিশিয়াল পারমিয়েবিলিটি, মিউ আই দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি। বিভিন্ন ম্যাটেরিয়ালে এই স্লোপটা বিভিন্ন রকম হবে। হয়তো এই আমরা এখানে যে রেফারেন্স ম্যাটেরিয়ালটা দেখানো হয়েছে, সেটা এই যদি এরকম স্লোপ হয়ে থাকে, হয়তো কোনোটার এরকম হইতে পারে, আবার কোনোটার অনেক কম হইতে পারে। এটা ম্যাটেরিয়াল প্রপার্টি। ওকে, এবং এই অংশটুকু পাওয়া যায় হচ্ছে রিভার্সিবল মোশন অফ ডোমেইন ওয়াল। রিভার্সিবল মোশন তার মানে তুমি যখন এটাকে অ্যাপ্লাইড এক্সটার্নাল ফিল্ডটাকে আস্তে আস্তে কমাইতে থাকবা, এই রিভার্সিবলটা তুমি ইজিলি ব্যাক করে ফেলতে পারবা। এখন এই রিভার্সিবল যে পর্যন্ত যায়, সাপোজ এই পর্যন্ত, বা এই ছোট একটা জায়গা পর্যন্ত, তারপরে ইররিভার্সিবল মোশন শুরু হয়। ইররিভার্সিবল মোশন হচ্ছে এই ওয়ালটা যে কোনো একদিকে, যে তুমি যে দিকে ওরিয়েন্টেশন দিচ্ছ এক্সটার্নাল ফিল্ডের, সেই দিকে ওরিয়েন্টেড যারা আছে, বা প্রিফারেবল যে ডিরেকশনে আছে, তাদের জোনটুকু বা ডোমেইনটুকু বড় হইতে থাকবে, এবং তার অপোজিং যে ডিরেকশনের ডোমেইন গুলো আছে, সেগুলো হয়তো ছোট হতে থাকবে। ওকে, তুমি যে ছবিগুলো খেয়াল করো, এই পোর্শনটুকু একটু খেয়াল রাখো, এই পোর্শনটু দেখো বড় হয়ে যাচ্ছে, রাইট? একদম এই জি স্যার। পর্যন্ত, মানে এই পয়েন্ট পর্যন্ত এই পোর্শনটুকু বড় হয়ে গেছে। এটা হয়েছে ইররিভার্সিবল মোশন অফ ডোমেইন ওয়াল। এটা হচ্ছে সেকেন্ড পোর্শন। আর তারপরে আবার খেয়াল করো, তুমি স্লোপটা কিন্তু আস্তে আস্তে কমতেছে, এবং আলটিমেটলি এমএস অবটেইন করতেছি আমরা, রাইট? এমএস। এখন এই সিচুয়েশনটুকু আসলে কি হচ্ছে, যখন ডোমেইন ওয়ালের মোশন শেষ হয়ে গেছে, ইরিভার্সিবল ডোমেইন ওয়ালের মোশন শেষ হয়ে সবাই মোটামুটি একই দিকে চলে আসছে, এরপরে হয় হচ্ছে শুধুমাত্র রোটেশন। দেখো, আমাদের এক্ষেত্রে এই টোটাল ফিগারটা যখন তৈরি করা হয়েছে, তখন এইচ এর মানে অ্যাপ্লাইড ফিল্ডের ডিরেকশন ছিল এক্স এক্সিস বরাবর।
বাট আমাদের সবগুলা ডোমেইন ওয়াল মুভমেন্ট হয়ে দেখো ডোমেইনের রোটেশন কিন্তু এক্স এক্সিস এর সাথে এখনো অলমোস্ট 20 to 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমরা বলতে পারি। তো যখন সবগুলা ডোমেইন একটা প্রিফারেবল ওরিয়েন্টেশনে চলে আসছে, তারপরে টোটাল টুকু আবার তুমি যে দিকে এক্সটার্নাল ফিল্ডটা অ্যাপ্লাই করছো তার দিকে রোটেট করবে। এই রোটেশনের জন্য তুমি কিছু পরিমাণ এক্সট্রা ম্যাগনেটাইজেশন পাবা, সেটা হচ্ছে এই থার্ড স্টেপটাকে আমরা বলি। এখন তুমি যখন এই অ্যাপ্লাইড ফিল্ডটাকে আস্তে আস্তে কমাইতে থাকবা, তখন আমরা জানি ম্যাগনেটাইজেশন কমতে থাকে। একটা সময় পর্যন্ত এসে যখন তুমি টোটাল এক্সটার্নাল ফিল্ডকে তুলে নিবা, তখন যতটুকু রিটেইন করে সেটাকে রেমেনেন্ট ম্যাগনেটাইজেশন বলে বা এমআর বলে, রাইট? ইয়েস স্যার। তো এই এমআর এর ভ্যালুটা আসলে কোন পর্যন্ত হয়? তুমি যদি খেয়াল করো, এই এমআরটা আসলে মোটামুটি যে রিভার্সিবল ডোমেইন মোশন ছিল, যতক্ষণ পর্যন্ত আমি এটা ছবি হয়তো আঁকতে একটু কম বেশি হয়ে গেছে, এটা আসলে রিভার্সিবল মোশন পর্যন্ত মোশনের পরের টুকু তুমি রিকভার করতে পারবা। এই রিভার্সিবল মোশনের পরের টুকু যতটুকু শুধু ওরিয়েন্টেশনাল ছিল সেইটুকু রিকভার করতে পারবা, কারণ ডোমেইন ওয়াল মুভ করার জন্য তোমার অপোজিং ডিরেকশনে আবার এক্সটার্নাল ফিল্ড দিতে হবে। কারণ আমরা বলতেছিলাম এইটুকু হচ্ছে ইরিভার্সিবল মোশন অফ ডোমেইন ওয়াল। তো এই জোনটুকু তুমি যখন রিকভার করতে চাবা, সো এটা একটু কিছুটা নিচে আসতে পারে কারণ এখানে রিভার্সিবল কিছু অংশ আছে, বাট সেটা খুবই মাইনর, ছোট। তো এইটুকু এবং ওরিয়েন্টেশনাল টুকু তুমি হয়তো ইজিলি রিকভার করতে পারবা এক্সটার্নাল ফিল্ড যখন তুলে নিচ্ছ। বাট ইরিভার্সিবল ডোমেইন ওয়ালের যে মোশনটুকু ছিল সেটাকে তুমি যদি রিকভার করতে চাও, তাহলে তোমার মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে অপোজিট ডিরেকশনে। এবং যখন তুমি টোটালটাকে জিরোতে নিয়ে আসতে পারবা সেটাকে আমরা বলি এইচসি, রাইট? কোয়েরসিভ ফিল্ড। এজন্যই আমরা বলি যার ডোমেইন ওয়াল মোশন যত বেশি টাফ মোশনটা করা, তার কোয়েরসিভিটি তত বেশি, রাইট? কোয়েরসিভিটির সংজ্ঞা তো এটাই জানো। জি স্যার। সো ডোমেইন ওয়াল মোশনের সাথে এটা রিলেট করতে পারবা যে এমআর এর ভ্যালু তাহলে কত হবে, বা এমআর এর ভ্যালু বা এইচসি এর ভ্যালু দেখে তার ডোমেইন ওয়ালের মোশন আসলে কেমন হচ্ছে সেটা একটা প্রেডিকশন করা যাবে। জি স্যার, মোটামুটি সম্ভব। ওকে, এখন আমরা আরেকটু ইম্পর্টেন্ট টপিকে আসি, সেটা হচ্ছে ফেরাইট। ফেরাইটটা হচ্ছে ম্যাগনেটিক সিরামিক বা যেটা এস্টাবলিশ গ্রুপ বিভিন্ন ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস বা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস হিসেবে অলরেডি ইউজ হয়। এর কিছু কমন প্রপার্টি হচ্ছে এরা সবাই অক্সাইড, এবং সব ধরনের ফেরাইটের মধ্যে Fe2O3 এই পার্টটুকু হচ্ছে একটা কমন পার্ট। এর সাথে অন্যান্য মেটাল যোগ হতে পারে। এরা স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন শো করবে, এবং আমরা জানি যে এই স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনটা আসে হচ্ছে পার্শিয়ালি ফিল্ড ইনার অরবিটাল শেল, মানে ইলেকট্রনিক শেল থেকে। এবং প্রত্যেকটা আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য ওয়ান বোর ম্যাগনেটন হয়, সেটা আমরা এর আগের ক্লাসে দেখছি। এখন দেখো এটা আসলে কেন ইম্পর্টেন্ট। স্ট্রং ম্যাগনেটিক কাপলিং হয় যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি। হাই রেজিস্টিভিটি, সো হাই রেজিস্টিভিটি যদি থাকে তখন কিন্তু লস খুব কম হবে, যেটা আমরা পরের লাইনে দেখতেছি, লো ম্যাগনেটিক লস থাকে, কেমিক্যাল স্টেবিলিটি বেটার। এবং আরেকটা ইউজফুল হচ্ছে এরা ম্যানুফ্যাকচারিং করা খুব ইজি, পাউডার মেটালার্জি মেথডেই ইজিলি করা যায়। আমরা যদি ফেরাইট কে ক্লাসিফিকেশন করতে চাই তাহলে তিনটা পার্টে, তাদের স্ট্রাকচার অনুসারে তিনটা পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে কিউবিক স্পিনেল স্ট্রাকচার, কিউবিক গার্নেট স্ট্রাকচার, আর একটা হচ্ছে হেক্সাগোনাল ফেরাইট। এবং তিনটার মধ্যে আসলে মেইন পার্থক্যটা একটু দেখো। যখন স্পিনেল ফেরাইট হয় তখন তার জেনারেল স্ট্রাকচার হয় হচ্ছে Fe2O4। এই এমিটা হচ্ছে ডাইভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট কোনো ক্যাটায়ন বা মেটাল। ওকে, এখন এই ডাইভ্যালেন্টের মধ্যে কি কি আসলে এখন পর্যন্ত যারা ইউজ হয় বা অ্যাভেলেবল আছে, তাদের মধ্যে এই ডাইভ্যালেন্ট মেটালটা হতে পারে নিকেল, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, কোবাল্ট, ক্যাডমিয়াম, অথবা তাদের মিক্সচার। ওকে, এখানে একটু খেয়াল রাখো, জিঙ্ক এবং ক্যাডমিয়াম এরা হচ্ছে একটা গ্রুপে, আর বাকিরা হচ্ছে অন্য গ্রুপে। এই গ্রুপটা কি সেটা আমরা একটু পরেই দেখবো, জাস্ট এটুকু একটু মাথায় রাখো, জিঙ্ক এবং ক্যাডমিয়াম একটু ডিফারেন্ট প্রপার্টি শো করে। কারণ স্যার এরা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট না। হ্যাঁ, এবং এর জন্য তাদের ওরিয়েন্টেশন মানে আহ, তারা কোন জায়গায় বসবে সেটাও একটু ডিফারেন্ট হয়, যেটা আমরা একটু পরে ডিসকাস করব। এবং স্পিনেল ফেরাইটের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সফট ম্যাগনেট। ওকে,
গার্নেট এবং আরেকটা জিনিস হচ্ছে একটু মাথায় রাখতে হবে তাদের রেশিওটা কেমন, মানে যে আমাদের এই জেনারেল ফর্মুলা বলতেছি এখন, তাহলে আয়রনের সাথে বা আয়রন অক্সাইডের সাথে ওই মেটাল অক্সাইডের রেশিও হবে 1:1। এটা একটু মাথায় রাখতে হবে। গার্নেট ফেরাইট কারা, যাদের হচ্ছে Re3Fe5O12, তার মানে বুঝতেছো আর দ্বারা আমরা নরমালি হচ্ছে রেয়ার আর্থ মেটালকে বুঝাই, রাইট? রেয়ার আর্থ হচ্ছে আর দ্বারা বুঝাচ্ছে, এটা ট্রাইভ্যালেন্ট হয়। সো এখানে কিছু এক্সাম্পল মেটালের কথা বলা আছে এবং তাদের রেশিওটা হচ্ছে 3:5। রেয়ার আর্থ অক্সাইড এবং আয়রন অক্সাইডের রেশিওটা হচ্ছে 3:5। যখন হেক্সাগোনাল হয় তখন স্ট্রাকচারটা হয় হচ্ছে এটা, এবং তাদের রেশিও হচ্ছে 1:6। এই রেশিও গুলো একটু মনে রাখতে হবে, কারণ তোমাদের স্ট্রাকচার যখন দেয়া থাকবে তখন তুমি এই রেশিও দেখে বুঝতে পারবে আসলে তার স্ট্রাকচারটা কেমন, মানে যখন তোমার ফর্মুলা দেয়া থাকবে। ওকে, এটা সবার একটু মাথায় রাখতে হবে যে কোন রেশিওতে বসলে আসলে তাদের কি স্ট্রাকচার হয়, এটা দেখার একটা দেখে বোঝার ইজিয়ার ওয়ে হচ্ছে রেশিওটা খেয়াল করা। আচ্ছা, এখন আমরা আসলে স্পিনেল ফেরাইট নিয়ে বেশি কনসার্ন। ফার্স্ট স্পিনেল ন্যাচারাল যে মিনারেলটা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট। এটা হচ্ছে স্পিনাল স্ট্রাকচার থেকে আসছে, বাট আমরা আসলে Fe2O3 আছে এমন কোন ফেরাইট নিয়ে আসলে কনসার্ন। স্পিনেল স্ট্রাকচারের মধ্যে এই ফেরাইটটা নিয়ে আমরা কনসার্ন। এটা হচ্ছে জেনারেল স্পিনেল স্ট্রাকচার এবং সেম স্ট্রাকচার ফলো করে হচ্ছে ফেরাইট গুলা, আমরা এটা নিয়ে কনসার্ন। আচ্ছা, স্পিনেল স্ট্রাকচারের মেইন বৈশিষ্ট্যটা বলতে পারবা কেউ? অনেকগুলো বৈশিষ্ট্য আছে এটা। এটা কি মেইন তিনটি বৈশিষ্ট্য একটা টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল সাইট থাকে? না, এটা একটা ডিফাইনিং একটা বৈশিষ্ট্য হচ্ছে 8টা ইউনিট সেল মিলে একটা স্পিনেল স্ট্রাকচার তৈরি হয়, রাইট? আমরা যখন ক্রিস্টাল স্ট্রাকচার জি পড়াইছি স্যার, জি স্যার। এই কোর্সের ফার্স্টের দিকে, রাইট, ইয়েস স্যার। আমরা এটা বলতে পারি যে 8টা মিলে এভাবে তৈরি হয়। সেটা যদি কমপ্লিটলি আঁকি। আচ্ছা, প্রত্যেকটা হচ্ছে এক একটা এফসিসি। সো 8টা এফসিসি ক্রিস্টাল হলে তাদের টোটাল কয়টা অ্যাটম হওয়ার কথা এফসিসির মধ্যে? কর্নার গুলাতে যদি আমি ই করি, প্রত্যেকটা 4টা, 32, রাইট? জি স্যার। মেইন ফ্রেমওয়ার্কটা 32 অক্সিজেন, এরা হচ্ছে অক্সিজেন 2 মাইনাস, এটা হচ্ছে মেইন ফ্রেমওয়ার্কটা তৈরি করে। এখন প্রত্যেকটা এফসিসি ক্রিস্টালে 4টা অক্টাহেড্রাল সাইড থাকে এবং 8টা টেট্রাহেড্রাল সাইড থাকে, আমি রাইট? জি জি স্যার। ওকে, তো যদি এখন 8টা এফসিসি একসাথে হয় তাহলে অক্টাহেড্রাল সাইড কয়টা হবে? 32টা। জি স্যার। আর টেট্রাহেড্রাল সাইড 64। জি স্যার। কারণ আমরা জানি এফসিসি তে অ্যাটমের সংখ্যা এবং অক্টাহেড্রাল সাইডের সংখ্যা সমান হয় এবং এর দ্বিগুণ হয় টেট্রাহেড্রাল সাইড। এটা তোমরা অনেক আগে থেকেই পড়তেছো। আচ্ছা, আরেকটা জিনিস জানো, ক্যাটায়ন বাই অ্যানায়ন রেশিওটা টেট্রাহেড্রাল সাইডের ক্ষেত্রে 0.55 থেকে 0.67 হয় এবং 0.67 থেকে 0.9 হয় হচ্ছে অক্টাহেড্রাল সাইড। এটা তোমরা অনেক আগে থেকে জানো, এটা ডিসকাস করে কিছু নয়। সো স্যার, অ্যাটমের এটা সংখ্যা, সাইজের, এটা হচ্ছে স্যার সাইটের সাইজ, এটা অ্যাটমিক রেশিও সাইটের না তো? সাইজ, সাইটের সাইজ, হ্যাঁ, মানে ক্যাটায়ন অ্যানায়নের রেশিও থেকে তো আমরা এটা বের করি যে আসলে জি কোনটা স্যার। অক্টাহেড্রাল সাইডে যাবে কোনটা টেট্রাহেড্রাল সাইডে যাবে। সো নাম্বারটাও তোমরা জানো, এটাও জানো। এখন দেখো স্পিনেল স্ট্রাকচারে কি হয়। আমরা যখন স্পিনেল স্ট্রাকচার পড়ছি তখন জানি যে দুই ধরনের স্পিনেল স্ট্রাকচার হয়, একটা হচ্ছে নর্মাল স্পিনেল আর একটা হচ্ছে ইনভার্স স্পিনেল, মনে আছে? জি স্যার। হ্যাঁ, এখন একটু খেয়াল করো, এই দুইটার অকুপেন্সির উপর ডিপেন্ড করে তাদের প্রপার্টি কিন্তু ভ্যারি করে। যখন নর্মাল স্পিনেল স্ট্রাকচার হয়, এটা একটু মাথায় রাখবা, নর্মাল স্পিনেল স্ট্রাকচারে এ সাইড, আমরা তো জানি টেট্রাহেড্রাল সাইডকে আমরা এ সাইড বলি, অক্টাহেড্রাল সাইডকে বি সাইড বলি। স্পিনেল হচ্ছে Ab2O4, রাইট? এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার। জি স্যার। এটা হচ্ছে টেট্রাহেড্রাল সাইড এবং বিটাকে আমরা বলি অক্টাহেড্রাল সাইড। টেট্রাহেড্রাল সাইড আছে 8টা, সরি 32, 64টা, আর এটা হচ্ছে 32টা। বাট স্পিনেলে টেট্রাহেড্রাল সাইড ফিল আপ হয় হচ্ছে 8টা, 64র মধ্যে 8টা টেট্রাহেড্রাল সাইড ফিল আপ হবে স্পিনেল স্ট্রাকচারে। এটা ইনভার্স হতে পারে, নর্মাল হইতে পারে।
আর অক্টাহেড্রাল সাইট ফিল আপ হবে 16টা 32টার মধ্যে। সো 1/8 টেট্রাহেড্রাল সাইট ফিল আপ হবে এবং হাফ অক্টাহেড্রাল সাইট ফিল আপ হবে। এটা হচ্ছে স্পিনাল স্ট্রাকচারের বৈশিষ্ট্য। ওকে, এখন দেখো আমরা যে বলতেছি 8টা টেট্রাহেড্রাল সাইট, যখন নর্মাল স্পিনেল তৈরি করবা তখন এই 8টাই ডাইভ্যালেন্ট দ্বারা ফুলফিল হবে। ওকে, এটা হচ্ছে তাদের ইয়েস স্যার। বৈশিষ্ট্য, এটা একটু মাথায় রাখবা। সো ডাইভ্যালেন্ট দ্বারা যদি 8টা ফুলফিল হয় অক্টাহেড্রাল সাইট, তাহলে বাকি 16টাই হবে ট্রাইভ্যালেন্ট আয়রন 3+ দিয়ে। এটা হচ্ছে নর্মাল স্পিনেলের বৈশিষ্ট্য। ওকে, এখন আমি জিঙ্ক এবং ক্যাডমিয়ামের কথা বলছিলাম, মনে আছে, যারা একটু ডিফারেন্ট তৈরি করে। জি স্যার। যখন জিঙ্ক এবং ক্যাডমিয়াম থাকে তারা হচ্ছে নর্মাল স্পিনাল স্ট্রাকচার তৈরি করে, শুধু জিঙ্ক এবং ক্যাডমিয়াম এরা নর্মাল স্পিনাল স্ট্রাকচার তৈরি করে। আর বাকি যত ডাইভ্যালেন্ট আমরা বলতেছিলাম সবাই ইনভার্স স্পিনেল তৈরি করবে, বাকি সব ডাইভ্যালেন্ট গুলা। ইনভার্স স্পিনেলে কি হয়, যে আমরা যে আয়রনের 16টা ছিল 3+, তাদের অর্ধেক মানে 8টা টেট্রাহেড্রাল সাইডে বসে, 8টা অক্টাহেড্রাল সাইডে বসে, এবং যে 8টা ডাইভ্যালেন্ট ছিল তারা সব অক্টাহেড্রাল সাইডে বসে। ক্লিয়ার? এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এটা তাদের বৈশিষ্ট্য। ইয়েস স্যার। ওকে, এখন এই অকুপেন্সির উপর ডিপেন্ড করে তাদের আসলে ম্যাগনেটিক প্রপার্টিটা ভ্যারি করবে, সেটা আমরা ক্যালকুলেট করব। আমি তোমাদের অলরেডি এই ফার্স্টে দুইটা কথা বলে ফেলছি। নরমাল স্পিনাল স্ট্রাকচারে এ সাইড গুলা হচ্ছে ডাইভ্যালেন্ট মেটাল দিয়ে তৈরি, ক্যাটায়ন দিয়ে ফিল আপ হবে। বি সাইডটা আয়রন 3+ দ্বারা ফিল আপ হবে। যেহেতু B2 এই জন্য দুইটা পার্টে লেখা হয়েছে। অকুপেন্সি হচ্ছে দ্বিগুণ এ সাইডের তুলনায়, এই জন্য দুইটা পার্টে লেখা হয়েছে, এবং শুধুমাত্র জিঙ্ক এবং ক্যাডমিয়াম এটা শো করে। জিঙ্ক এবং ক্যাডমিয়ামের ক্ষেত্রে তোমরা যদি টোটাল ম্যাগনেটাইজেশন ক্যালকুলেট করো, তারা নন ম্যাগনেটিক প্রপার্টি শো করবে। আসলে নন ম্যাগনেটিক না, এটা প্যারাম্যাগনেটিক অথবা এন্টিফেরোম্যাগনেটিক বলা যায়। তাহলে এন্টিফেরোম্যাগনেটিক এটা কেন, সেটা আমরা যখন মোমেন্ট ক্যালকুলেট করবো তখন এটা কেন উত্তর পেয়ে যাবা। আচ্ছা, ইনভার্স স্পিনেল আমরা অলরেডি বলে ফেলছি। এ সাইড হচ্ছে আয়রন 3+, সেটার 8টা ফিল আপ হবে, কারণ ইনভার্স সবসময় স্পিনাল স্ট্রাকচারে এ সাইডটা 8টাই থাকে। বাকি 8টা বসবে হচ্ছে অক্টাহেড্রালে, এবং 8টা ডাইভ্যালেন্ট বসবে অক্টাহেড্রালে। ওকে, এরা হচ্ছে ইনভার্স স্পিনাল, এরা ফেরিম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক। থার্ড একটা টাইপ হচ্ছে, সেটা হচ্ছে মিক্সড বা র্যান্ডম। তার মানে এ সাইটেও তোমার ডাইভ্যালেন্ট ট্রাইভ্যালেন্ট দুইটাই বসবে, বি সাইটেও ডাইভ্যালেন্ট ট্রাইভ্যালেন্ট দুইটাই বসবে। এটা হচ্ছে মিক্স স্পিনেল বলা হয়। বাট সেক্ষেত্রে তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে, এ সাইটে যদি তাদের টোটাল অকুপেন্সিকে আমরা 1 ধরি, তাহলে বি সাইটে সেটা অবশ্যই 2 হবে, দ্বিগুণ হবে। কারণ আমাদের জেনারেল ফর্মুলা ছিল AB2O4। ওকে, ম্যাথ করার সময় এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখো এখানে এক্স একটা টার্ম নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে ফ্র্যাকশন হিসেবে দেখানো হয়েছে। যদি তুমি এ সাইটে ডাইভ্যালেন্ট যে ক্যাটায়ন গুলো ছিল সেটার পরিমাণ এক্স বসাও, তাহলে এ সাইটে Fe3 এর পরিমাণ কত হবে? 1 - x ফ্র্যাকশন হিসাবে, রাইট? ইয়েস স্যার। ওকে, তাহলে এম হচ্ছে টোটাল ডাইভ্যালেন্টের অ্যামাউন্ট। এক্স পরিমাণ তুমি অলরেডি বসাই ফেলছো এ সাইডে, তাহলে বি সাইডে কত বসবে? 1 - x, রাইট? স্যার এমন হওয়া উচিত। হ্যাঁ, 1 - x। ওকে, 1 - x যদি বি সাইডে হয় ডাইভ্যালেন্ট, আমরা জানি বি সাইডে টোটাল হয় 2, তাহলে ট্রাইভ্যালেন্ট বা আয়রন 3+ এর অ্যামাউন্ট কত হবে? 1 + x, দুইটা সামেশন করো 2 পাবা। ওকে, আবার Fe3 এবং এই পাশের Fe3 এর টোটাল ফ্র্যাকশনটাকে সামেশন করো 2 পাবা। কারণ আমরা জানি ট্রাইভ্যালেন্টটা দ্বিগুণ থাকে। ওকে, তোমরা যখন ডিজাইন করতে যাবা এই অ্যামাউন্ট গুলো সবসময় 1 এবং 2 হইতে হবে। আচ্ছা, যদি এইটুকু বোঝো তাহলে আমরা পরের স্টেপে যাই। টোটাল ম্যাগনেটিক মোমেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করব?
এটা একটা জেনারেল ট্রেন্ড হচ্ছে এ সাইট এবং বি সাইট সবসময় এন্টি প্যারালাল হয়। এন্টি প্যারালাল মানে হচ্ছে তাদের স্পিনের ডিরেকশন অপোজিং ডিরেকশন। সো টোটাল তুমি যখন ম্যাগনেটিক মোমেন্ট বের করতে যাবা, এনবি ইকুয়ালস টু হচ্ছে এমবি মাইনাস এম এ। কারণ জেনারেলি বি সাইডে যেহেতু দ্বিগুণ পরিমাণ আছে, তো আমরা ধরে নেই যে বি সাইডে তাদের ম্যাগনেটিক মোমেন্টটা বেশি, কারণ এ সাইডের তুলনায় বি সাইডের অকুপেন্সি হচ্ছে দ্বিগুণ। দ্বিগুণ যদি হয় তো আমরা জেনারেলি ধরে নিতে পারি বি সাইডের টোটাল ম্যাগনেটিক মোমেন্টের সংখ্যা বেশি হবে। আমরা যদি ওভারঅল এই কম্পাউন্ডটার ম্যাগনেটিক মোমেন্ট বের করতে চাই, সো বি ম্যাগনেটিক মোমেন্ট মাইনাস এর ম্যাগনেটিক মোমেন্ট, কারণ এ সাইড এবং বি সাইড জেনারেলি এন্টি প্যারালাল হয়। ওকে, এন্টি প্যারালাল হলে তাহলে অপোজিং ডিরেকশন, সো দুইটার মাইনাস করতে হবে আমাদের। সমিত ক্লিয়ার? জি স্যার, ওকে, বুঝতে পারছি। এখন এই মিক্সড স্পিনেল যে ফেরাইটটা ছিল, সেখানে আমরা যে এক্স এর ভ্যালু গুলা বসাইছি, এই এক্স এর ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে দেখো তো আসলে কি হয়। তাহলে Me2 প্লাসটা x ইকুয়াল টু 1 হয়ে যায়। আয়রনের ক্ষেত্রে কিন্তু 1 মাইনাস এক্স মানে 1 মাইনাস 1 0, এই পার্টটুকু বাদ হয়ে যাচ্ছে। এবং রাইট সাইডে Me2 প্লাসটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি কি নরমাল স্পিনাল স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। ইয়েস স্যার। এবং x ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তুমি এখানে x ইকুয়াল টু 0 বসাই দেখো, এটা ইনভার্স স্পিনাল স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। তো তোমরা যদি জাস্ট এই একটা কমন জেনারেল ফর্মুলাকে মাথায় রাখো, x এর ভ্যালুটা বসায় বসায় চেক করে দেখো, তাহলে তোমরা নরমাল স্পিনেল, ইনভার্স স্পিনেল এবং মিক্স স্পিনেলের জেনারেল ফর্মুলা পেয়ে যাবে। এটা খুব ইজি জিনিস, তোমরা একটু বসায় বসায় দেখলেই হবে। আচ্ছা, এখন আমরা যাই ক্যালকুলেশনে, আমরা একটু ম্যাথের দিকে যাই। আমরা দেখলাম যে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট বের করি হচ্ছে এনবি ইকুয়ালস টু এমবি, বি সাইডের ম্যাগনেটিক মোমেন্ট মাইনাস এ সাইডের ম্যাগনেটিক মোমেন্ট। আচ্ছা, এখন যদি আমরা স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনের ভ্যালু বের করতে চাই, তোমার একটা কোনো কম্পাউন্ড দেয়া আছে, তুমি এটা, আমরা তো হচ্ছে এক্সপেরিমেন্টাল লাগি এটাকে বানানোর পর, ধরো ডোপিং করে বানানোর পর সেটা ম্যাগনেটিক মোমেন্ট বা এইচ এমএইচ লুপটা ক্যালকুলেট করি এক্সপেরিমেন্টালি। বাট তুমি যখন ডিজাইন করবা, তুমি যদি থিওরিটিক্যালি ক্যালকুলেট করতে চাও, তাহলে হচ্ছে এই অ্যাপ্রোচে যাবা। এটা ইকুয়ালস টু এনবি ইকুয়ালস টু হচ্ছে তার মলিকুলার ওয়েট। অবশ্যই মলিকুলার ওয়েট বের করতে পারবা ফর্মুলা থেকে, ফর্মুলা জেনারেল ফর্মুলা থেকে, রাইট? জি আমি যদি স্যার। তোমাকে এক্স এর ভ্যালু বলে দেই, তার মানে ফ্র্যাকশন গুলো বলে দেই, তাহলে অবশ্যই মলিকুলার ওয়েট বের করা যাবে। আচ্ছা, এমএস টা আমরা বের করতে চাচ্ছি। এন হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার এবং মিউ বি হচ্ছে বোর ম্যাগনেটন। সো এনবি যদি নরমালি ফর্মুলা থেকে বের করে, তাহলে এমএস বের করা যাবে। অথবা তুমি যদি কোনো একটা এক্সপেরিমেন্টাল এমএস টা অলরেডি বের করে ফেলো, তার এনবি বের করতে চাচ্ছ, তাহলে ওই ফর্মুলা ইউজ করতে পারবা। ওকে, এখানে একটা ম্যাথ দেখানো আছে তোমাকে। এর আগের স্লাইডে যে ফর্মুলাটা দেখলাম, এটা তো স্যার সিজিএস পদ্ধতিতে। এটা স্যার এমকেএস বা এসআই ফর্মুলাটা কি হবে? বুঝিনি, আবার বলো। স্যার এখানে যে ইউনিট গুলো, যেমন ইএমইউ ডিভাইডেড বাই গ্রাম, তারপর মোল ম্যাগনেটিউড হচ্ছে আর্গ বাই ওরস্টেড, এগুলো তো স্যার সিজিএস ইউনিট। এসআই ইউনিট স্যার ক্যালকুলেশনটা কেমন হবে? তুমি জাস্ট ইউনিট গুলা চেঞ্জ করো, ভ্যালু গুলা, আর তো কিছু চেঞ্জ হওয়ার নাই। সত্যি কি তাই? কেননা স্যার আমরা তো দেখেছি যে সিজিএস ফরম্যাটে আর এসআই ফরম্যাটের ক্ষেত্রে 1/4 এই টার্মটা ইলেকট্রিক্যাল ক্ষেত্রে বাদ যায়, ম্যাগনেটিক্যাল ক্ষেত্রেও তো এরকম কিছু বাদ যেতে পারে। আমি যতটুকু জানি এরকম কোনো কনভার্সনের মানে প্রবলেম হওয়ার কথা না এটাতে, ম্যাগনেটিকে। ঠিক আছে স্যার, পরে হয়তো চেক করতে হবে। হ্যাঁ, তুমি একটু করে চেক করে দেখে আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা, আহ, ধরো তোমার এখানে একটা ফর্মুলা দেয়া আছে দুইটা। ওকে, প্রথমটা কি মিক্সড ফেরাইট, রাইট? আমরা যদি ফার্স্ট এটা চিন্তা করি, মিক্সড ফেরাইট না? মিক্সড ফেরাইটের জি বৈশিষ্ট্য স্যার। হচ্ছে দুইটাই হয়, মানে এ সাইড বি সাইডে দুইটাতেই ডাইভ্যালেন্ট আসবে। এখানে এ সাইডে কে যাবে? জিঙ্ক। জিঙ্ক এবং ক্যাডমিয়াম এ সাইডে বসে আমরা বলছি, এবং বাকি সব ডাইভ্যালেন্ট বি সাইডে বসে। সো আমরা ফার্স্টে আমরা ফর্মুলা দেখছি এনবি ইকুয়ালস টু হচ্ছে এমবি
বি সাইটেরটা মাইনাস এম এ সাইটেরটা। ওকে, সো আমরা দুইটার জন্য আলাদা আলাদা বের করে ফেলি। দেখো আমরা যদি এই ফর্মুলাটার এ সাইটের বের করতে চাই তাহলে আলটিমেটলি কি এ সাইটে এরা আছে না? দেখো তো এই ফর্মুলাটাকে ভাঙলে কি কেমন হয়। এ সাইটে আমরা জানি টোটাল ফ্র্যাকশন হয় 1, তার মধ্যে 0.25 যদি জিঙ্ক দেয় তাহলে আয়রন কত দিবে? 0.75। জি স্যার, 1 মাইনাস 0.25। ওকে, আবার বি সাইডে যদি নিকেল হচ্ছে 0.75 অংশ সে শেয়ার করে, তাহলে আহ বাকিটাকে শেয়ার করবে 2 মাইনাস 0.75 মানে 1.25 আয়রন। 1.25 আয়রন। ওকে, তো আমরা জেনারেল ফর্মুলায় দুইটা পার্টে ভাগ করে ফেলছি। আচ্ছা, আর অক্সিজেন যেহেতু কোনো নাই, ম্যাগনেটিক মোমেন্ট নাই, এরা হিসাব থেকে বাদ। ওকে, এখন দেখো জিঙ্কের কি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে? জিঙ্ক 2 প্লাসের না স্যার। নাই, সো এর ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু 0, এবং তার সাথে তুমি যাই মাল্টিপ্লাই করে কোনো লাভ নাই। আয়রন 3 প্লাসের ম্যাগনেটিক মোমেন্ট কত ছিল? 5, আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু ছিল 5। আর Fe2 প্লাসের ছিল 4, মনে আছে? লাস্ট ক্লাসে আমরা দেখছি। ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, তোমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখো তাহলে দেখবা যে এখানে 5টা পাবা আনপেয়ার্ড ইলেকট্রন, Fe2 প্লাসে পাবা 4টা। সো 5 বসায় দাও, 0.75 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি এমবি পেয়ে গেছো, সরি এমএ পেয়ে গেছো। এটা হচ্ছে এমএ, এ সাইটের। সিমিলারলি তোমরা যদি বি সাইডেরটা বের করো তাহলে এই ভ্যালুটা পাবা এমবি। তাহলে এনবি কত হবে? এমবি মাইনাস এমএ। ওকে, ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, এখন আমরা হচ্ছে বোর ম্যাগনেটন পেয়ে গেছি, স্যাচুরেশন ম্যাগনেটেশন বের করতে চাচ্ছি। এখন দেখো আমরা যদি স্যাচুরেশন ম্যাগনেটেশন বের করতে চাই, আমাদের আগের স্লাইডে ফর্মুলা ছিল মলিকুলার ওয়েট। তুমি এই ফার্স্ট পার্টটার মলিকুলার ওয়েটটা বের করে দেখো, অবশ্যই এই ভ্যালুটা আসবে দেখবা। মলিকুলার ওয়েট বের করার ফর্মুলা কি? প্রত্যেকটার অ্যাটমিক ওয়েট তার মোল ফ্র্যাকশন মাল্টিপ্লাই করতে হবে, রাইট? জি স্যার। এবং সবগুলোর সামেশন করবা পরে এই ভ্যালুটা সাপোজ পাইলা, বাকি সবগুলোর ভ্যালু কিন্তু আমরা জানি, বসাই দিলে কিন্তু ইজিলি এমএস এর ভ্যালু পেয়ে যাবা। আর জেনারেলি সুমিত, জেনারেলি কিন্তু আমরা ইএমইউ পার গ্রাম বা এভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি ম্যাগনেটিক ডাটাগুলোকে। তুমি যদি বিভিন্ন পেপারের এমএইচ কার বা এইসব ভ্যালু গুলা দেখো, আমরা কিন্তু এই ইউনিটেই কনভার্ট করে রাখি, যদি তুমি খেয়াল করে থাকো। এবং স্যার অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মিটার স্কয়ার বা অ্যাম্পিয়ার পার মিটার এই রকম ইউনিট ইউজ করা হয় না? ইউজ কি করা বলতো স্যার? হয় বাট এসআই। দেখবা ম্যাক্সিমাম জার্নাল গুলাতে এই ফরম্যাটটাই রাখা হয় ইএমইউ। মোস্ট অফ দ্য জার্নাল এটাই ফলো করে। তাহলে একটু প্রবলেম হয়ে গেল, কেননা এখানে তো ইউনিট গুলো তো স্যার এসআই ইউনিট না, আর স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক জার্নাল তো এসআই ইউনিটের এসআই ইউনিটের কাছাকাছি আমাদের যতটুকু থাকা সম্ভব থাকা উচিত। না, নট নেসেসারিলি। জেনারেল ট্রেন্ডটা কিন্তু ইএমইউ পার গ্রাম, এটাতে কিন্তু আমি ম্যাক্সিমাম জায়গায় দেখছি, মানে জার্নাল গুলাতে ম্যাগনেটিক প্রপার্টির যে জার্নাল গুলো আছে তুমি একটু খেয়াল করে দেখো, এই ইউনিটে রাখার চেষ্টা করে তারা। এবং তুমি যখন টেস্ট করতে যাবা দেখবা এই ইউনিটেই তারা কনভার্ট করে দেয়। আচ্ছা, সো সিমিলার ওয়েতে তোমরা এই লাস্টের কলামটা বাদ দাও হিসাব থেকে, এটাতে আমরা পরে যাব। ওকে, দেখো তো প্রত্যেকটার আমরা কি এনবি এর ভ্যালু বের করতে পারবো? সো প্রবাবলি ইয়েস স্যার। দেখো বের করে আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে একটা দেখাই দেই। কোবাল্ট, কোবাল্ট কি এ সাইটে বসবে না বি সাইটে বসবে? বি সাইডে বসা উচিত। বি সাইডে বসা উচিত, সো কোবাল্ট বসলো বি সাইডে। ওকে, সো আয়রনের Fe3 প্লাস হাফ বসবে এ সাইটে, হাফ বসবে বি সাইডে। ওকে,
সো টোটাল বি সাইডের এমবি কত হবে, ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, কোভাল্টের ম্যাগনেটিক মোমেন্ট প্লাস আয়রনের ম্যাগনেটিক মোমেন্ট, রাইট? জি স্যার। তো 8 বোর ম্যাগনেটন, আয়রনের ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে 5 বোর ম্যাগনেটন এ সাইডে। সো দুইটার ডিফারেন্স কত হবে, 3। এবং এক্সপেরিমেন্টালে দেখা গেছে এটা 3.7 পাওয়া গেছে, বা একটু এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যালি একটু ভ্যারিয়েশন আসে। এবং সেটাকে তুমি যখন ম্যাগনেটাইজেশন ইএমইউ পার গ্রামে কনভার্ট করবা আগের ওই ফর্মুলা অনুসারে এমএস ইকুয়ালস টু 90 পাওয়া গেছে। সিমিলারলি তুমি যদি প্রত্যেকটাকে কনভার্ট করো তাহলে এভাবে তুমি কনভার্সন পাবা। এখন আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যখন শুধুমাত্র এই যে ম্যাগনেটাইটের কথা যদি আমরা চিন্তা করি, Fe 2 প্লাস Fe 3 প্লাস, এটা হচ্ছে ডাবল ও 4, এই ফর্মুলা যখন থাকে এটাও কিন্তু ডাইভ্যালেন্ট, রাইট? জি স্যার। সো ডাইভ্যালেন্ট, বাট এটা জিঙ্ক বা ক্যাডমিয়াম না। সো এরা বসবে কোথায়, অক্টাহেড্রাল সাইডে। জি স্যার। অক্টাহেড্রাল সাইডে যদি বসে সিমিলার ওয়েতে, তাহলে টেট্রাহেড্রাল সাইডে চলে যাবে অর্ধেক, রাইট? এখানে কিন্তু সেম কেস হচ্ছে এমবি এবং এমএ। এখন তুমি যদি একটু খেয়াল করো, দেখো সব জায়গায় কিন্তু জেনারেল গুলাতে মিক্সড ছাড়া সবগুলাতেই দেখবা জেনারেলি Fe3+ দুইটাতে যখন ভাগ হয়ে যায় সমানভাবে, তখন আসলে Fe3+ ইফেক্টিভ কোনো ম্যাগনেটাইজেশন শো করতে পারে না, কারণ তারা এন্টি প্যারালাল এবং ইকুয়াল অ্যামাউন্টে থাকতেছে। তো তারা নিউট্রাল হয়ে যায় বা জিরো হয়ে যায়। এখন জিঙ্ক এবং ক্যাডমিয়ামের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, জিঙ্ক এবং ক্যাডমিয়াম যদিও তারা এ সাইডে বসে এবং Fe3+ তারা টোটালটাই বি সাইডে বসে, বাট এখানে মজার বিষয় হচ্ছে তারা যখন 16টাই অক্টাহেড্রাল সাইডে বসে, জেনারেলি আমরা জানি অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল তারা এন্টি প্যারালাল হয়। বাট দেখা গেছে এক্সপেরিমেন্টালি যে Fe3+ যখন 18 আর 8 দুইটা মানে আলাদা আলাদা দুইটা জোড়া বসে, তখন তারা নিজেরাও এন্টি প্যারালাল হয়। দেখো এখানে সাইন দিয়ে বোঝানো আছে, এটা এক্সপেরিমেন্টালি পাওয়া যায়। ক্লিয়ার? Fe3+ আমরা দেখতেছিলাম এর আগে এ সাইড এবং বি সাইড যখন দুইটা জায়গায় আলাদা আলাদা করে বসতেছিল, তখন একটা একটা এন্টি প্যারালাল ছিল, কারণ আমরা বলতেছিলাম এ সাইড এবং বি সাইড এন্টি প্যারালাল হয়। বাট এক্সপেরিমেন্টালি দেখা গেছে যখন টোটাল আয়রনটাই বি সাইডে বসে, তারাও নিজেদের মধ্যে হাফ হাফ এন্টি প্যারালাল হয়ে বসে। এই জন্য দেখো তাদের বি সাইডেও কোনো ম্যাগনেটিক মোমেন্ট আসে নাই। জেনারেলি যদি আমরা চিন্তা করতাম তাহলে এখানে 10 আসার কথা ছিল, রাইট? 5 + জি 5। স্যার। বাট দেখা গেছে যখন নর্মাল স্পিনাল স্ট্রাকচার হয় তখন বি সাইডে টোটালটাও আয়রন 3+ হলেও তারা একে এক অপরের এন্টি প্যারালাল হিসেবে বসে, এটা তাদের বৈশিষ্ট্য দেখা গেছে। সো আমি ধরে নিচ্ছি তাহলে তোমরা সবাই এই ক্যালকুলেশন গুলো করতে পারবা। স্যার কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে হ্যাঁ Mn বলো। Fe2O4 ম্যাঙ্গানিজ ফাইড এখন স্যার 0.8 0.2 এগুলো কিভাবে বুঝবো? এখানে কোনটা? তো ডাটাগুলো Mn Fe2O4 এর মধ্যে ম্যাঙ্গানিজ হ্যাঁ, কিছুটা টেট্রাহেড্রালে বসছে, অক্টাহেড্রালে বসেছে। এটা হচ্ছে এক্সেপশনাল। এটা আপাতত তোমার মাথায় না রাখলেও চলবে। তুমি যদি মনে রাখতে পারো যে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এবং লিথিয়াম এরা একটু ডিফারেন্ট প্রপার্টি শো করে, এটা একটু মাথায় রাখতে যদি পারো তাহলে হচ্ছে বেটার। বাট জেনারেলি হচ্ছে এটা জেনারেল ট্রেন্ড না, এটা একটু এক্সেপশনাল। ওকে। এখানে একটু ঝামেলাও আছে মেবি, তোমাদের এখানে বসাইতে হয়তো একটু ঝামেলা থাকতে পারে, আমার একটু রিচেক করতে হবে, কারণ স্লাইডটা আমি বানাই নাই তো, আগের প্রিভিয়াস স্লাইড। আচ্ছা একটু হোল্ড করো, আমি একটু চেক করে দেখি। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো?
জি স্যার, শুধুমাত্র প্রেজেন্টেশনের স্ক্রিনটাই দেখছি। এখন? জি স্যার, এখন পেপার দেখতে পাচ্ছি, আচ্ছা, পেপার বা বই। এটা একটু বই, তোমাদের রেফারেন্স বই। এখানে যদি একটু খেয়াল করো, ম্যাঙ্গানিজ, রাইট? এখানে কিন্তু এমন কোনো পার্শিয়াল ফ্র্যাকশন নাই। তো হয়তোবা যে স্লাইডটা তৈরি করছেন সে ওখানে হয়তোবা তুলতে একটু ভুল করছেন, মেবি। ম্যাগনেসিয়ামে যেটা 0.1 এবং 0.9 দেখছো, সেটা এখানে রেফারেন্স বইতে এটা দেয়া আছে। সেটা যখন তুলছে হয়তো বাম সাইডে সে তুলতে একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, তো ম্যাগনেসিয়াম এবং স্যার, ম্যাঙ্গানিজ জেনারেল ট্রেন্ড ফলো করে। আমি স্লাইডটা তোমাদের যখন শেয়ার করবো তার আগে ওটা কারেকশন করে দিয়ে দিব। ওকে স্যার। ওকে। ওকে, সবাই স্লাইড দেখতেছো? ইয়েস স্যার। সো আমি ধরে নিচ্ছি তোমরা এই পর্যন্ত ম্যাথ গুলা করতে পারবা, রাইট? এই পোর্শনটুকু। আশা করা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন আমরা আসি ল্যাটিস কনস্ট্যান্টে। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস আছে। সো আমরা যদি এই নর্মাল সেন্সে চিন্তা করি, তাহলে আমি ম্যাগনেটিক আয়ন যেগুলা ম্যাগনেটাইজেশন ইনক্রিজ করে তাদের ইচ্ছা মতো বাড়াইয়া তাদের প্রপার্টি আমি ইনহ্যান্স করতে পারবো, রাইট? যত বেশি দিব তত তাদের প্রপার্টি ইনহ্যান্স হওয়ার কথা, ম্যাগনেটিক মোমেন্ট প্রবাবলি। ইনহ্যান্স হওয়ার কথা। প্রবাবলি। বাট বাট দেখা গেছে এখানে একটু প্রবলেম হয়। যখন তুমি এই কনসেন্ট্রেশনটা বাড়াইতে থাকো, দেখা যায় একটা লিমিটের পর তাদের ম্যাগনেটাইজেশন না বেড়ে কমতে থাকে। এই প্রবলেমটা যখন ফেস করছে, তখন ইয়াফেট কেটেল এরা তাদের জার্নালে নতুন আরেকটা সলিউশন অ্যাপ্রোচ করছে এক্সপেরিমেন্টাল ভ্যালুকে। তারা যেটা তাদের প্রপোজাল যেটা ছিল, যখন এ এবং বি সাইটের মধ্যে আমরা যখন মেইনলি এ সাইটে ডোপিং করতে থাকি, এ সাইটের ডোপেন্ট মানে জিঙ্ক এবং ক্যাডমিয়াম যখন বাড়ায়, তাদের এক্সপেরিমেন্টাল যেটা ফাইন্ডিং ছিল সেটা মিক্সড ফেরাইটের ক্ষেত্রে জিঙ্ক এবং ক্যাডমিয়ামের অ্যামাউন্ট যখন আমরা বাড়াইতে থাকি, তখন দেখা যায় বি সাইডে ক্যান্টিং হয়। আমরা যে টোটালটা এ এবং বিটা টোটালটাকে এন্টি প্যারালাল বলতেছিলাম, তখন এন্টি প্যারালাল না থেকে কিছুটা বেঁকে যায়। এই বাঁকা বা কতটুকু সরে যাচ্ছে সেটা হচ্ছে কজ আলফা দ্বারা প্রকাশ করতেছে। ওকে, তো এটা যত বেশি বাড়তেছে তত বি এর ভ্যালু কি হবে, কমতে থাকবে। এম বি এর ভ্যালু জি স্যার। যত কমতে থাকে, টোটাল তুমি যখন এই দুইটা ডিফারেন্সটাই তো আমাদের টোটাল ম্যাগনেটিক মোমেন্ট ছিল, রাইট? জি স্যার। তো দেখা যায় তুমি জিঙ্কের ভ্যালু বা ক্যাডমিয়ামের ভ্যালু যত বাড়াইতে থাকো, একটা লিমিটেড পর যে এই ডেভিয়েশনটা আসা শুরু করে এবং এনবি এর ভ্যালু না বেড়ে কমতে থাকে। তাদের এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং ছিল এটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট হচ্ছে এটা। দেখো, ইনিশিয়ালি তুমি যখন এখানে হচ্ছে জাস্ট অন্য একটা ফেরাইট আছে, কোনো জিঙ্ক বা ক্যাডমিয়াম নাই। এই যে এখানে জেনারেল ফর্মুলা, যখন জিঙ্ক এবং ক্যাডমিয়ামের অ্যামাউন্ট বাড়াচ্ছ, টোটাল ম্যাগনেটিক মোমেন্টের এটা বাড়তেছে। বাট জেনারেলি দেখা গেছে 0.5 এর পর থেকে সবার ক্ষেত্রে, এখানে ম্যাগনেসিয়াম হোক, নিকেল হোক, কোবাল্ট হোক, ম্যাঙ্গানিজ হোক, সবার ক্ষেত্রে এই পয়েন্টের পর 4 এর পর থেকে একটা শিফটিং শুরু হয়ে গেছে নিচের দিকে। এটাকে তারা বলতেছে যে হয়তোবা ক্যান্টিং হয়ে যাচ্ছে, এই ক্যান্টিং এর কারণে তাদের ইফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্টটা কমে যাচ্ছে। এটা হচ্ছে তাদের জার্নালে প্রকাশ হয়েছে। এটা একটা থিওরি হতে পারে। আচ্ছা, এখন লাস্ট আরেকটা ক্যালকুলেশন, তোমাদের ক্লাসের টাইম বেশি নাই। ল্যাটিস কনস্ট্যান্ট কিভাবে ক্যালকুলেট করব? তোমরা যদি আগে একটু খেয়াল করে থাকো, আমি তোমাদের হয়তো ডিটেলসে বলি নাই তখন। নরমালি স্পিনেল ফেরাইটের ল্যাটিস কনস্ট্যান্ট বা এর ভ্যালু 8.3 থেকে 8.7 পর্যন্ত ভ্যারি করতে পারে। কারণ তুমি যখন ডোপিং করতেছো তার উপরে সেটা ডিপেন্ড করে তাদের ক্যাটায়ন, তুমি যাদের দ্বারা ডোপিং করতেছো তাদের রেডিয়াস তো অবশ্যই সমান না। সো এই রেডিয়াস যখন ভ্যারি করে, সো দেখা যায় তাদের টোটাল ল্যাটিস কনস্ট্যান্ট কিন্তু ভ্যারি করতে পারে। এবং ল্যাটিস কনস্ট্যান্ট ভ্যারি করলে তাদের কি প্রপার্টি ভ্যারি করতে পারে, অন্যান্য প্রপার্টি, রাইট? জি স্যার। তাদের ল্যাটিসের স্ট্রেন কতটুকু জেনারেট হলো, ইলাস্টিসিটির কি অবস্থা হলো, সেগুলো কিন্তু ল্যাটিস কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করবে। সো আমাদের ল্যাটিস কনস্ট্যান্টটাও ডোপিং এর পরে অবশ্যই ক্যালকুলেট করা জানতে হবে। ক্যালকুলেট এখন কিভাবে করবো সেটা আমরা দেখি। ল্যাটিস কনস্ট্যান্টটা বের করার একটা জেনারেল ফর্মুলা হচ্ছে এটা, এটা একটু মাথায় রাখতে হবে। 8/3√3 আর এ হচ্ছে এ সাইটের টোটাল যারা আছে তাদের অ্যাভারেজ রেডিয়াস, এ সাইডের ডোপেন্টের, আর ও হচ্ছে অক্সিজেনের
আর বি হচ্ছে বি সাইডের যে ডোপেন্ট আছে তাদের এভারেজ, যদি আমি আয়নিক রেডিয়াস বলি সেটা। ওকে, অক্সিজেনেরটা যেহেতু ফিক্সড, সো এটা আমরা জানি 1.32, এবং এ এবং বি এরটা আমাদের বের করতে হবে। এ হচ্ছে টেট্রাহেড্রাল সাইডে এবং বি হচ্ছে অক্টাহেড্রাল সাইডের। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল অনুসারে একটা জিনিস দেখাই। ধরো কপার, জিঙ্ক, আয়রন, অক্সিজেন, এই টোটালটা হচ্ছে তোমার মিক্সড ফেরাইট। সো এ সাইডে কারা থাকবে? জিঙ্ক এবং আয়রন, রাইট? আর কপার চলে যাবে বি সাইডে, কপার এবং আয়রন। এটুকু তো ক্লিয়ার? সুমিত, জি স্যার। এটুকু তো ক্লিয়ার নাকি? জিঙ্ক এ সাইডে বসবে, কপার বি সাইডে বসবে। জিঙ্ক এসআইটে, এটা ক্লিয়ার। আর কপার বি বি সাইটে, জি সাইড, স্যার, প্রবাবলি কম্পেনসেট করার জন্য চার্জ। হ্যাঁ, কারণ আমরা জানি যে জিঙ্ক এবং ক্যাডমিয়াম শুধু এ সাইডে বসে, রাইট? জি আর স্যার। বাকি সব ডাইভ্যালেন্ট গুলো বি সাইডে বসে, তো জেনারেলি এটা এখানে জি বসার স্যার, কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো জি এক্স এর স্যার। পরিমাণ যদি এ সাইডে জিঙ্কের হয়, তার মানে বাকি আয়রনের পরিমাণ কত হবে? 1 - x। আমরা জানি টোটালটা 1 হইতে হয়। অফকোর্স। এবং তাহলে কপারে 1 - x এখানে বলা ছিল, 1 - x যদি বি সাইডে বসে তাহলে আয়রন হবে 1 + x, কারণ 2 হইতে হবে টোটাল। জি স্যার। ওকে, এখন তাহলে এ সাইডে যারা আছে তাদের এভারেজ আয়নিক রেডিয়াস কিভাবে বের করবা? আয়নিক রেডিয়াস অফ জিঙ্ক এবং তার কত ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করবা, বা তাদের কনসেন্ট্রেশন দিয়ে মাল্টিপ্লাই করবা, এবং আয়রনের আয়নিক রেডিয়াস এবং তার মোল ফ্র্যাকশন বা 1 - x, এটা দ্বারা মাল্টিপ্লাই করবা এবং দুইটার সামেশন করবা। ক্লিয়ার? স্যার মানে এক্স টাইমস জিঙ্কের আয়নিক রেডিয়াস প্লাস ওয়ান হ্যাঁ, বাই এক্স টাইমস আয়রনের আয়নিক হ্যাঁ, রেডিয়াস। সেটাই। মানে আয়রন 3+এর। ওটাকে এই কনসেন্ট্রেশন দ্বারা বোঝাচ্ছে, CaZn এটা দ্বারা বোঝাচ্ছে। সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, এ সাইডে বসছে এবং জিঙ্কে। সি হচ্ছে কনসেন্ট্রেশন, এ সাইডে বসে আয়রনের। বি, এখানেও সি কনসেন্ট্রেশন, বি সাইডে বসে আয়রনের। তো এটা বসাইলে জেনারেলি হয়ে যাওয়ার কথা। এখন দেখো এখানে একটা হাফ আসছে, হাফ কেন আসছে বলতে পারবা? কেননা অ্যাকচুয়ালি আমরা যখন কপার এবং আয়রনের মানে আয়রন 3+এর বি সাইডে যোগ করি তখন তো অ্যাকচুয়ালি দুটো অ্যাটম চলে আসে, ফলে হ্যাঁ, আমরা আমরা যেটা যখন পাই সেটা আরবি কনসেন্ট্রেশন রেডিয়াস নিচ্ছি, মাইনাস এর ডাবল। আমাদের ফলে হাফ কনসেন্ট্রেশন গুণ নিচ্ছি, আসে। আমরা দ্বিগুণ নিচ্ছি, সেটা হাফ করতে হবে, রাইট? জি স্যার। সো আর এ এবং আর বি বের করতে পারবা? হোপফুলি স্যার। আর এ এবং আর বি বের করতে পারলে এই ফর্মুলা বসলে কি টোটাল ল্যাটিস প্যারামিটার বের হয়ে আসবে না, ল্যাটিস কনস্ট্যান্ট। আর নট তো আমরা জানি অক্সিজেনের রেডিয়াস, এটা তো ফিক্সড 1.32। জি স্যার। ওকে, তাহলে আমরা একটা ক্যালকুলেট করে দেখি। আচ্ছা, এখন দেখো, ক্যালকুলেটর আছে আশেপাশে কারোর সাথে? স্যার এখন খুঁজতে হবে একটু। ফোন আছে কারোর কম্পিউটারের সাথে? মধ্যেই তো স্যার ফোন আমাদের আছে। ক্যালকুলেটর অ্যাপ আছে। আচ্ছা ফোন, আচ্ছা। যে কারো ফোন থাকলে করতে পারো। আচ্ছা, দেখো আমরা যদি আহ, এই ক্ষেত্রে যাই, সাপোজ কপার x = 4 ধরে নিলাম, আগেরটাতেই কপার হচ্ছে x = 4। আগের স্লাইডে যদি চিন্তা করি, তাহলে জিঙ্ক কত হবে? 0.6। ওকে, আয়রন হবে 0.4 এখানে, কপার হচ্ছে 0.4, 1.6। যদি এই ফ্র্যাকশন হয়, কপারের ভ্যালু নিচে দেয়া আছে, আয়রনের ভ্যালু নিচে দেয়া আছে, জিঙ্কের ভ্যালু নিচে দেয়া আছে। কেউ একজন ক্যালকুলেট করে একটু দেখো তো, আর এ ইকুয়ালস টু কত আসে? জিঙ্কের মোল ফ্র্যাকশন কনসেন্ট্রেশন দেয়া আছে হচ্ছে 0.6, তো 0.6 ইন্টু 0.83 প্লাস 0.4 ইন্টু 0.67, এটা একটু ক্যালকুলেট করে দেখো কত আসে। করতেছো কেউ? স্যার বের করলাম, হ্যাঁ। হুম, এটা একটু করো। জিঙ্কের কনসেন্ট্রেশন হচ্ছে 0.6, তো জিঙ্ক এই 0.6 এর সাথে 0.83 মাল্টিপ্লাই করো।
তো জিঙ্কের যদি 0.6 হয় আয়রনের কত হবে 0.4, রাইট? জি স্যার, সো এটা আসতেছে 0.766 এরকম। 0.766, রাইট? জি স্যার। ইয়েস স্যার। 0.766। তো পরেরটা করো তাহলে। কত আসে? 0.697। 697 688 বা এরকম কিছু আসার কথা, দেখো তো। 0.688 আছে। আচ্ছা, 0.688। 688 বা 697 যেটাই হোক। আচ্ছা, এখানে 697ই দেখানো আছে তো। আচ্ছা, তো দেখো এই ক্যালকুলেটর যদি করো তাহলে এরকম আসার কথা, রাইট? কারণ তুমি আসলে এই এটার কোন ভ্যালুটা নিচ্ছ, কয় ডিজিটে, সেটার উপর একটু ভ্যারিয়েশন আসে। তো দেখো এখানেও কিন্তু আর এ এবং আর বি মোটামুটি সিমিলার আসছে, রাইট? জি এই স্যার। ভ্যালুটা তুমি যদি জাস্ট এই ফর্মুলায় বসাও, উপরের ফর্মুলাটায়, তাহলে তুমি ল্যাটিস কনস্ট্যান্ট পেয়ে যাবে। সিমিলার ওয়েতে এখানে দেখো তোমার প্রত্যেকটাই কপারের ভ্যালু দিয়ে এক্স এর ভ্যালু শুধু চেঞ্জ করতে, অথবা আমরা যদি অন্যভাবে বলি যে কপার ফেরাইটের মধ্যে জিঙ্ক যত অ্যাড করতেছি তাতে ল্যাটিস কনস্ট্যান্টের কি চেঞ্জ হচ্ছে। দেখো ল্যাটিস কনস্ট্যান্ট বাড়তেছে কন্টিনিউয়াসলি, কারণ আমরা জানি জিঙ্কের ক্যাটায়নিক রেডিয়াস কপারের ক্যাটায়নিক রেডিয়াসের থেকে বড়। তো জেনারেলি কোনো একটা জিনিস বড় কোনো কিছুতে যখন আমরা ডোপিং করি তখন কি হওয়ার কথা, ল্যাটিস প্যারামিটার বাড়ার কথা, রাইট? জি স্যার। ইয়েস স্যার। একটা ছোট জিনিসকে বড় পৃথিবীতে যখন ডোপিং করবা তাকে বসার জন্য তো জায়গা দিতে হবে, তো আশেপাশে অ্যাটম গুলো একটু বাইরের দিকে সরে যাবে, জি যদি সরে স্যার। যায় ল্যাটিস প্যারামিটার বাড়বে। তো থিওরির সাথে মিলে গেছে। ইয়েস স্যার। এখন যদি তোমাকে আমি যে কোনো একটা মিক্সড ফেরাইটের কনসেন্ট্রেশন বলে দিলাম, অথবা দুইটা মিক্সড ফেরাইটের কথা বললাম, তোমাকে আমি ম্যাথমেটিক্যালি প্রেজেন্ট করতে বললাম কার ম্যাগনেটিক মোমেন্ট বা এমএস এর ভ্যালু কত হইতে পারে, বা অথবা তুমি পার্টিকুলার একটা সিচুয়েশনের জন্য কাকে প্রিফার করবা, ম্যাথমেটিক্যালি বের করে এক্সপ্লেন করতে পারবা? জি স্যার। করা সম্ভব? জি স্যার। অথবা তোমাকে আমি বললাম যে দুইটার মিনিমাম রিকোয়ারমেন্ট, এমএস এর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এত, তোমাকে দুইটা মিক্সড ফেরাইট বললাম, আবার বলে দিচ্ছি যে এখানে ল্যাটিস কনস্ট্যান্ট আছে যে এতর বেশি হওয়া যাবে না, তাহলে কোনটাকে আমি সিলেক্ট করব, এটাও বের করা পসিবল? একটু ডিফিকাল্ট হবে সেখানে স্যার, আমরা এটা ইনইকুয়ালিটি সলভ করতে হতে পারে। না কেন, তুমি দুইটার এমএস বের করবা, দুইটার ল্যাটিস কনস্ট্যান্ট বের করবা, দেখা যায় দুইটা ল্যাটিস কনস্ট্যান্ট যদি আমার রিস্ট্রেইনের মধ্যে থাকে দুইটারই, তাহলে যার এমএস বেশি তাকে নিবা, যদি আমি ম্যাগনেটিক কোনো অ্যাপ্লিকেশনের কথা স্যার বলে আমাকে থাকি। যদি দুটো দেওয়া থাকে দুটোর মধ্যে বেছে নাও তাহলে, কিন্তু যদি আমাকে এক্স ভ্যালু ভেরিয়েশন করতে হয় না না, সেক্ষেত্রে তো যদি এত বড় দেয়া হয় তাহলে অবশ্যই তোমাকে টাইম সেরকম বেশি দেয়া হবে, সমস্যা নেই। ওকে, আমি যদি তোমাকে অপটিমাম করতে পারি তাহলে তোমাকে অনেকগুলো এক্স এর ভ্যালু বসাই করে দেখতে হবে, প্রবাবলি সেক্ষেত্রে আমাকে তো যদি স্যার জাস্ট যদি এক্স এর যদি একটা ভ্যালু দেওয়া হয় তাহলে এক্স এর ভ্যালু দিই, তো তো স্যার আমি এ এর একটা ইকুয়েশন ডেভেলপ করে ফেলতে পারি, আবার এন বি হ্যাঁ, তারও একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি। ইকুয়েশন ডেভেলপ একবার করা হয়ে গেল তো তারপর আর তুমি জাস্ট ভ্যালু তারপর বসাই দিতে পারো। তারপর অপটিমাইজেশন কোনো ব্যাপার না। এক্স্যাক্টলি। সো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করতে পারবা? সেটা বোঝা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা এখানে আর কিছু জিনিস আছে, হচ্ছে হিস্টেরিসিস লুপ আমরা জানি। তোমাদের টাইম চেঞ্জ জাস্ট 1 মিনিট লাগবে। আমরা এর আগেই ফার্স্টেই দেখলাম যে ডোমেইনের মুভমেন্ট যদি টাফ হয় তাহলে বেশি পরিমাণ এক্সটার্নাল ফিল্ড দেয়া লাগে এটাকে জিরোতে আনার জন্য। সো আমরা জানি লুপটা অনেক বড় হয়ে যায়। লুপ যত বেশি তাদের লস কি কম না বেশি? লস বেশি হওয়া উচিত। লস বেশি হওয়ার কথা, সো এটা লস তত বাড়তে থাকে এবং এটাকে আমরা হার্ড ম্যাগনেট বলি।
সফট ম্যাগনেট আমরা তখনই ইউজ করি, সফট ম্যাগনেট জেনারেলি ইউজ করা হয় সেন্সর গুলাতে, যেখানে তুমি খুব অল্প ভ্যারিয়েশনে ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করতে পারবা। সেন্সর গুলাতে সফট ম্যাগনেট ইউজ করি মেইনলি, এবং যেখানে আমরা স্টোর করতে চাই, ডাটা স্টোর করতে চাই, সেই সব জায়গায় হার্ড ম্যাগনেট ইউজ করি জেনারেল অ্যাপ্লিকেশনে। তো এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেয়া আছে এবং তাদের পসিবল কিছু অ্যাপ্লিকেশন দেয়া আছে, যে এ রিকোয়ারমেন্ট এবং প্র্যাকটিক্যালি কি কি ইউজ করা হয় সেটা তোমরা একটু দেখে নিবা। ওকে, কারো কোনো কোশ্চেন? স্যার ওখানে যে আর এর যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা স্যার কোন লজিক দিয়ে ডেভেলপ করা হয়েছে? এটা সরি, এক্সপেরিমেন্টালি বের করা। জি না স্যার, কিন্তু আমরা সরি এ থিওরিটিক্যাল কিন্তু এখানে স্যার যে চমৎকার চমৎকার জিওমেট্রিক্যাল টার্ম গুলো যেমন √3, সুতরাং যেহেতু এখানে রুট টার্ম গুলো আছে, সুতরাং তো স্যার মনে হয় না এগুলো এক্সপেরিমেন্টালি এতটা সহজ চলে এসেছে, এটা কোনো থিওরিটিক্যাল মডেল থেকে হ্যাঁ, এসেছে। আমি বলি শোনো, এইসব ক্ষেত্রে যেটা হয় এক্সপেরিমেন্টালি দেখা যায় যে একটা ট্রেন্ডে ভ্যালু থাকে। ওকে, তারপর আলফা বিটা দুইটা কনস্ট্যান্ট দিয়ে ধরে দেখা হয় যে আসলে কোন আলফা বিটা বসাইলে আলফা বিটার ভ্যালু কত হইলে জেনারেল ট্রেন্ডটা তারা ফলো করে, সেই ভ্যালুটাই আসলে এখানে আনা হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কনস্ট্যান্ট ধরে নিই না, যে এই ইকুয়েশন করার জন্য দেখা যায় সাপোজ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কেন হইল এত, দেখা যায় এই ভ্যালু বসাইলে এটা আসলে মিলতেছে সবার ক্ষেত্রে, জেনারেল ট্রেন্ডটা এই ভ্যালুর জন্য এটা তার হয়। মানে স্যার আপনি বলতেছেন যে এ থিওরিটিক্যাল যে ফর্মুলা, এটাকে বলছে যে প্র্যাকটিক্যাল ডিসকভারি মোর দ্যান থিওরিটিক্যাল। রাইট, মিলানোর জন্য মোটামুটি এরকম হয়, এবং অবশ্যই এখানে স্পিনাল স্ট্রাকচারের হয়তো বা কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, বাট আমার ডিটেলস জানা নাই। ওকে, ওকে স্যার। আচ্ছা, তো তোমাদের কিন্তু এই জেনারেলি তোমরা যদি টার্ম ফাইনাল কোশ্চেন দেখো তাহলে কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি থেকে কোশ্চেন মোটামুটি আসে সবসময় জেনারেলি। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সবাই ঠিক মতো দেখবা।